ঠিক আছে, ভালো আছো সবাই? কেমন আছো সবাই? জি আরে স্যার ভালো। ভালো আছো তো? আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা নবম দশম শ্রেণীর গণিতের ক্লাস নেব, ঠিক আছে? নবম দশম শ্রেণীর ষোড়শ অধ্যায়। আচ্ছা, আমি প্রশ্ন করলে তোমরা উত্তর দেবে। চিত্রগুলো দেখতে পাচ্ছি, এটা কি? এটা বলতো। এটা সাধারণত এটার সাথে আমরা বেশি পরিচিত না? এই চিত্রটার সাথে আমরা খুব বেশি পরিচিত না? বলতো এটা কিসের চিত্র? এটা কি? এলপিজি গ্যাস। হ্যাঁ, এই যে চিত্রটা কিসের? সিলিন্ডার। ভেরি গুড, সিলিন্ডার, গ্যাসের সিলিন্ডার। ঠিক আছে, গ্যাস বললে হবে না, এটার ভিতরে গ্যাস আছে পাচ্ছি না, ঠিক আছে? কিন্তু এটাকে আমি যতটুকু দেখি এটা সিলিন্ডার, গ্যাসের সিলিন্ডার। ঠিক আছে, বুঝা গেছে? আমরা বাসা বাড়িতে এটা ব্যবহার করি। এটা কিসের সিলিন্ডার? আগুন নিরোধন যন্ত্র। ভেরি গুড। আর এটা 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 তার মনে হয় একটা টাওয়ার। ভেরি গুড। আকৃতিটা কেমন? আকৃতিটা কিসের? তার গোল গোল। গোল বলতে এই যে সিলিন্ডারের মতো না? এই সিলিন্ডারের সাথে মিল আছে? জি স্যার, ভেরি গুড, আছে স্যার। সিলিন্ডার, সিলিন্ডার আকৃতি। ঠিক আছে, গুড। এটা কি? এটা কাঠের টুকরো। ভেরি গুড। এটা বলো না, স্যার ইট। বলো। ইট ভুল হলে ইট। সমস্যা নেই, বলতে হবে। এইটাই তো হয়ে গেছে। ঠিক আছে, যদি কোনো মার্কা নেই, ঠিক আছে, এটা মার্কা থাকে, এই জন্য আমারও একটু সন্দেহ ছিল। এটা 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 কি? স্যার মোমবাতি। ভেরি গুড, খুব সুন্দর না? হ্যাঁ, তাহলে এটা কার আকৃতি বলো তো? আমরা এর আগে চিত্রগুলো দেখছিলাম, আগের স্লাইডে যে চিত্র, সিলিন্ডারের আকৃতি, সিলিন্ডার। সিলিন্ডার আকৃতি। আর এটা কার আকৃতি? এই দুটো কার আকৃতি? চতুর। কাঠের আর টুকরো আর ইট, এগুলো কার আকৃতি বলো? এটা দৈর্ঘ্য আছে, তারপরে প্রস্থ আছে, তারপর উচ্চতা আছে। দৈর্ঘ্য, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে। তাহলে এদেরকে আমরা কি বলি? যা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, তাদেরকে কি বলে? আয়তক্ষেত্র। দৈর্ঘ্য প্রস্থ থাকলে সেটা আয়তক্ষেত্র। কিন্তু যদি উচ্চতাও থাকে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই যদি থাকে, তাহলে তার নাম হচ্ছে কি? ঘনবস্তু। আয়তক্ষেত্র। ঘনবস্তু। আয়তক্ষেত্র তার একটা পৃষ্ঠ আয়তক্ষেত্র, এই উপরের পৃষ্ঠটা আয়তক্ষেত্র, এই পৃষ্ঠটা আয়তক্ষেত্র, এই পৃষ্ঠটা আয়তক্ষেত্র। আবার তার এই পৃষ্ঠটা আয়তক্ষেত্র, এই পৃষ্ঠ। কিন্তু আমি যখন দৈর্ঘ্য, তারপর দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা বিবেচনা করব, তখন সেটা হবে ঘনবস্তু। কি? ঘনবস্তু। ওকে, তাহলে আমরা আজকে কি শিখবো? আমরা দেখলাম ওখানে কি কি দেখছি? সিলিন্ডার, তারপরে আর কি দেখছি? ঘনবস্তু। ঠিক আছে, আর সিলিন্ডারের বাংলা নাম হচ্ছে বেলন। কি সিলিন্ডারের বাংলা নাম? কি সিলিন্ডারের বাংলা? সিলিন্ডার কিন্তু ইংরেজি শব্দ, সিলিন্ডারের বাংলা নাম হচ্ছে বেলন। আমরা আজকে বেলনের পরিমাপ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, পাঠ শেষে তোমরা জানবে বেলন কি, বেলনের বক্রতলের ক্ষেত্রফল, বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল, বেলনের আয়তন নির্ণয় করতে পারবো। ঠিক আছে, আমি কিন্তু ক্লাসটা একটু তাড়াতাড়ি টানবো, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। আমরা এটা বেলন, ঠিক আছে, এই যে বেলন বা সিলিন্ডার, ইংরেজিতে সিলিন্ডার, বাংলা হচ্ছে বেলন। তার বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h। 2πr/h। তোমরা এগুলো স্লাইডগুলো স্ক্রিনশট দিয়ে রেখে দেবো। বেলনের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতল বলতে এই যে বক্রতলটা, এই বক্রতলের পুরো বক্রতল, যেটা এই পাশ থেকে এই পাশে, এখান থেকে এই পর্যন্ত, এই পাশ থেকে এই পাশ, পুরো চারপাশের যে ক্ষেত্রফল, সেটা হচ্ছে 2πr/h।
আর সমগ্র তলের ক্ষেত্রফল হবে এই পুরো বক্রতলের ক্ষেত্রফল প্লাস এদিকে একটা বৃত্তাকার ক্ষেত্রফল আছে, নিচে একটা বৃত্তাকার ক্ষেত্রফল আছে, ঠিক আছে? তাহলে দুটো মিলে হবে সমগ্র তলের ক্ষেত্রফল 2 পাই r ইন্টু h প্লাস r। এখানে দেখো 2 পাই আর h, 2 হচ্ছে সংখ্যা, পাই এর মান জানো তোমরা? বলো তো পাই এর মান কত? পাই এর মান 3.1416। ভেরি গুড। আরটা কি? আরটা বলো। ব্যাসার্ধ, কারণ এখানে বেলুনের ব্যাসার্ধ হবে। এই তো মধ্যখান থেকে যদি আমরা কেন্দ্র ধরি, কেন্দ্র থেকে এই তার এক প্রান্ত চলে যাবে, এখানে মধ্যখানে কেন্দ্র ধরি, তার এক প্রান্ত পর্যন্ত এটা হবে ব্যাসার্ধ। আর কেমন? আর এইচটা কি বলো? এইচ হাইট, এই যে এখান থেকে এই পর্যন্ত তার উচ্চতাটা কেমন? এই তাহলে আমরা বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমরা বের করব এই সিলিন্ডারের ব্যাসার্ধ কতটুকু আছে, মানে এই মাথা, এই মধ্যবিন্দু থেকে এক কিনার পর্যন্ত তার কতটুকু দৈর্ঘ্য আছে বা কতটুকু পরিমাপ আছে আমরা সেটা বের করব, আর তার কতটুকু উচ্চতা আছে সেটা বের করব। আর পায়ের মান নির্দিষ্ট 3.1416, ঠিক আছে? তারপর আমরা মান বসালে যা পাবো সেটা হবে তার বক্রতলের ক্ষেত্রফল। আর সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে গেলে আমরা 2 পাই r ইন্টু h প্লাস r, আর হচ্ছে ব্যাসার্ধ, h হচ্ছে উচ্চতা, আমরা এখানে দেখছি। আর যদি তার আয়তন বের করতে চাই, দ্যাট ইজ তার ভিতরে কতটুকু জায়গা আছে, এটা যদি আমরা বের করতে চাই, ঠিক আছে, এটা যদি আমরা বের করতে চাই তাহলে হবে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। তোমরা দেখছো গাছ কাটতে দেখছো, গাছের আকৃতি এরকম না, গোলাকার না গাছের আকৃতি? আমাদেরকে যদি বলা হয় এক টুকরো গাছ দিয়ে, এরকম গোলাকার আকৃতি এক টুকরো গাছ দিয়ে যদি বলে এটার মধ্যে কতটুকু কাঠ আছে, কতটুকু কি কাঠ আছে পরিমাপ করে আমরা বলতে পারবো, ঠিক আছে? আমরা এই অঙ্কগুলো যদি বা এই সমাধানগুলো যদি আমরা শিখি তাহলে আমরা এই কাঠের হিসাবটা জানতে পারবো, ঠিক আছে? এখানে কতটুকু কাঠ আছে, এ ধরো এটা একটা গাছের গুঁড়ি, গাছের টুকরো, তাহলে এখানে কতটুকু কাঠ আছে আমরা ইজি ব্যবহার করতে পারবো এই সূত্র ব্যবহার করে, পাই আর স্কোয়ার এইচ। আমরা পাইয়ের মান জানি 3.1416, আর ব্যাসার্ধ ধরো এখান থেকে এখান পর্যন্ত, এই কেন্দ্র থেকে এক পাশ পর্যন্ত সেটা তার ব্যাসার্ধ, কেন্দ্র থেকে এই পর্যন্ত তার ব্যাসার্ধ, ঠিক আছে? ধরো ব্যাসার্ধ হলো ধরো 1 ফিট বা 2 ফিট যাই আছে, তারপর তার উচ্চতা ধরো 5 ফিট। তাহলে আমরা মান বসিয়ে গুণ করলে যা পাবো সেখানে এই গাছের গুণের মধ্যে কতটুকু কাঠ আছে আমরা বের করতে পারবো, ঠিক আছে? কত ঘনফুট, দ্যাট ইজ সিএফটি, কিউবিক সেন্টিমিটার, কেমন? কত সিএফটি বা কত ঘনফুট কাঠ আছে আমরা বের করতে পারবো, ঠিক আছে? তাহলে এই হিসাবটা যদি জানি আমরা কিন্তু কাঠ পরিমাপ করতে পারবো, গুণে, কাছের গুণে, মানে গোলাকার কাঠ, ঠিক আছে? তাহলে বক্রতলের ক্ষেত্রফল হলো 2 পাই আর এইচ, সমগ্রতলের ক্ষেত্রফল 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর, আর আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। ওকে, আমরা এটা একটা আয়তাকার ক্ষেত্র নাকি? এটা একটা আয়তাকার, দেখো এটা আয়তক্ষেত্রকে একবার ঘুরাবার সাথে সাথে এখানে একটা সিলিন্ডার তৈরি হলো, ঠিক আছে? আবার দেখি আমরা চিত্রটা কিভাবে হলো, দেখো একবার যদি আমরা এটাকে প্রদক্ষিণ করাই তাহলে সেখানে একটা সিলিন্ডার তৈরি হলো, ঠিক আছে? একটা সিলিন্ডার তৈরি হলো, ঠিক আছে? এটা একটা আয়তক্ষেত্র আর এটা একটা সিলিন্ডার তৈরি হলো। তো যে কোনো আয়তক্ষেত্রে যে কোনো বাহুকে অক্ষ ধরে আয়তক্ষেত্রে ওই বাহুর চারিদিকে ঘোরালে যে ঘনবস্তুর সৃষ্টি হয় তাকে সমবৃত্তহীন বেলুন বা সিলিন্ডার বলে। আমরা চিত্রে ক্লিয়ার দেখছি কিভাবে এটা তৈরি হলো, ঠিক আছে? দেখো আরেকবার আমরা চিত্রটা আরেকবার দেখি। হ্যাঁ, একটা বাহুকে আমরা তার চতুর্দিকে ঘোরালে একটা সিলিন্ডার তৈরি হলো বা বেলুন তৈরি হলো। ক্লিয়ার? আমরা একটা সমস্যার সমাধান করব। এটি 5 এর ভিতরে বাইরের ব্যাস 12 সেন্টিমিটার 14 সেন্টিমিটার এবং 5 এর উচ্চতা 5 মিটার, 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.5 গ্রাম হলে 5 এর লোহার ওজন কত? আচ্ছা, 5টা কিসের আকৃতি বলো? কি সিলিন্ডার আকৃতি না ঘনবস্তুর আকৃতি? 5 সিলিন্ডার আকৃতি। হ্যাঁ, 5 কিসের আকৃতি? সিলিন্ডার আকৃতি। ভেরি গুড। তাহলে আমরা এখানে সিলিন্ডার 5 কে সিলিন্ডার ধরবো, তার ভিতরের এবং বাইরের ব্যাস, ভিতরের হলো 12, বাইরের ব্যাস হলো 14, এটা বুঝছো?
ভিতরের বলতে ফাঁকা অংশ, ফাঁপা অংশ আছে না 5 এর ভিতরে, কি ফাঁপা অংশ আছে না, 5 এর ভিতরে একটা ফাঁপা অংশ, খালি অংশ আর কি, ওটার ব্যাস হবে 12 সেন্টিমিটার, আর দুই দিকে লোহা থাকে, চারিদিকে লোহা থাকে না 5 এর, এই আমরা যদি ব্যাস মাপি তাহলে আমরা দুই দিকে লোহা পাবো, সেই লোহা সহ 14 সেন্টিমিটার আছে, এবং 5 এর উচ্চতা হলো 5 মিটার। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন যদি 7.2 গ্রাম হয়, তাহলে 5 এর লোহার ওজন কত? তাহলে আমরা সমাধান করি। আমরা সমাধানে গিয়ে প্রথম যে কাজটা করব, 5 এর উচ্চতা দেওয়া আছে 5 মিটার, মিটারকে আমরা সেন্টিমিটারে নিলাম, 5 × 100 দ্যাট ইজ 500 সেন্টিমিটার। 5 এর ভিতরের আয়তন, আয়তনের সূত্র আমরা পড়ছি একটু আগে, পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ। তাহলে পাই এর মান জানা আছে 3.14, আর আর এর মান হচ্ছে 6, আর এইচ এর মান হলো 500, এখানে আমরা বের করছি উচ্চতা হচ্ছে 500 সেন্ট। বলো তো এই যে আর এর মান 6 কিভাবে হলো? আমরা আরেকটু পিছিয়ে যাই, দেখো 5 এর ভিতরের ব্যাস হচ্ছে কত? 12 সেন্টিমিটার, তাহলে ভিতরের ব্যাসার্ধ কত হবে? 12 সেন্টিমিটার 6 কেমন, আর স্যার 12 এর 2 দিয়ে ভাগ 12 2 দিয়ে ভাগ, ভেরি গুড। আর বাইরেরটা আছে 14, তাহলে তার ব্যাসার্ধ কত হবে? ব্যাস হলো কি ব্যাস আর ব্যাসার্ধ, এটা আছে ব্যাস দেওয়া আছে, বের করব। ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক কি? ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ হবে এখানে কত? ব্যাসার্ধ বাইরের ব্যাসার্ধ হবে 7, আর ভিতরের ব্যাসার্ধ কত হবে? 6 না? এখানে সেন্টিমিটার আছে, এখানেও সেন্টিমিটার, এই জন্য 5 মিটারকে কিসে নিলাম? সেন্টিমিটারে নিছি না, দেখো আমরা 5 মিটারকে সেন্টিমিটার নিয়ে গেলাম, খেয়াল করি এই যে 5 মিটারকে আমরা সেন্টিমিটারে নিছি, কারণ আমাদের যে অঙ্কটা দেওয়া আছে ব্যাস হলো 12 সেন্টিমিটার আর 14 সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার সাথে সেন্টিমিটার সম্পর্ক, তাহলে এখানে পাই আর স্কয়ার এইচ, তাহলে 6 সেন্টিমিটার পেলাম আমরা কি ব্যাসার্ধ, আর 500 হলো তার উচ্চতা, তাহলে আমরা সমাধান করে পেলাম 56,584.8 ঘন সেন্টিমিটার, 56,584.8 ঘন সেন্টিমিটার না। এবার পাইপের বাইরের আয়তন একই নিয়মে পাই আর স্কয়ার এইচ, আর এর মান কত এবার বলো তো? বাইরের ব্যাস কত ছিল? 14, কত বাইরের ব্যাস কত ছিল? 14, তাহলে বাইরের ব্যাসার্ধ কত হবে? 14 ডিভাইড বাই 2 দ্যাট ইজ 7, বাইরের ব্যাসার্ধ করে পেলাম, আর উচ্চতা কিন্তু সমান 7 হবে 7 76,969.2 ঘন সেন্টিমিটার। তাহলে এই যে প্রথম যেটা আমরা বের করলাম ভিতরের আয়তন, আর এটা হলো বাইরের আয়তন, এই দুই আয়তনের পার্থক্যটা কি হবে বলতে পারো? আচ্ছা বলো তো, এই পাইপের যে ভিতরের আয়তন, এটার মধ্যে কি লোহা আছে? পাইপের লোহা থাকে আর না স্যার এটা লোহাতে নেই, আর এই যে বাইরের আয়তন এটার মধ্যে লোহা আছে প্লাস লোহা ফাঁপা আছে, ঠিক আছে, ফাঁপা অংশ আছে আর লোহা আছে। তাহলে এই অংশ থেকে যদি আমি করি তাহলে কি পাবো? এই যে 76,969 এখানে বেশি, আর 56,584, এটা অঙ্ক, এটা বড় অঙ্ক, এই বেশিটা কি বলতো? এখানে 56,584 আর এখানে 76,969, এখানে শুধু ফাঁপা অংশ, আর এখানে ফাঁপা অংশ প্লাস লোহা অংশ, ঠিক আছে, তাহলে এখানে অতিরিক্ত কে? এই 76,969 মধ্যে বাড়তিটা কি? আবার খেয়াল করে, এখানে শুধু ফাঁপা, এখানে ফাঁপাও আছে লোহা আছে, মোট আয়তন এখানে হলো মোট আয়তন, আর এখানে হলো শুধু ফাঁপা অংশের আয়তন, তাহলে অতিরিক্ত হচ্ছে লোহা, অতিরিক্তটা কি? লোহা না? তাহলে লোহার আয়তন হবে, আমি এই অংশ থেকে এই অংশ বিয়োগ দিলে 20,420.4, ঠিক আছে, আয়তন পেলাম। তাহলে ওরা ঘন সেন্টিমিটার লোহার ওজন হলো 7.2 গ্রাম, তাহলে আমার এই 20,420.4 ঘন সেন্টিমিটার লোহার ওজন কত হবে? বেশি হবে না? আমরা গুণ করলাম, গুণ করে পেলাম 14,47,026.88 গ্রাম। এটাকে যদি আমরা কিলোগ্রামে প্রকাশ করি, এখানে মিটার শব্দটা ভুল উঠছে, ঠিক আছে, এটা কেটে দিবে তোমরা। এখানে যদি আমি কিলোগ্রামে প্রকাশ করলে কত কিলোগ্রামে, কত গ্রামে 1 কিলোগ্রাম, কত কিলোগ্রামে, কত গ্রামে 1 কিলোগ্রাম? 1000 না? এই যে 1000। সামিরা তোমরা এই স্টপ করে বসে আছো, কথা বলবে কোত্থেকে? ভাগ করলাম, ঠিক আছে, 1000 দিয়ে ভাগ করলে পেলাম 147.03 কিলোগ্রাম, তার মানে 5 এর মধ্যে লোহা আছে 147.03 কিলোগ্রাম, ঠিক আছে। তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও। জি স্যার এই সমস্যাটা তোমরা একটু ইয়ে করো, এটা আমি আমার ক্লাসের সময় কমিয়ে আসছি, তোমরা বাড়িতে পড়বে, আমি আগামী ক্লাসে দেখবো অবশ্যই, ঠিক আছে। আর বাড়ির কাজের জন্য সৃজনশীল, এটা তোমরা
বেলুন ভূমির ব্যাস হলো 12 মিটার। স্যার কমার্সের গ্রুপের ক্লাসটা কি হবে স্যার? এটা শেষ করে নিই আমরা। 14 মিটার উচ্চতা বিশিষ্ট একটি বেলুনের ভূমির ব্যাস হলো 12 মিটার হলে চিত্র আঁকো এর সাথে লিখো। এই অংশটা তোমরা করো, স্ক্রিনশট দিয়ে রাখো। আমি আগামী ক্লাসে দেখব অঙ্ক, ঠিক আছে? জি স্যার নিছি। হ্যাঁ, এটা তো একটি সমগ্র বক্রতলের ক্ষেত্রফল এত, সমগ্রতলের ক্ষেত্রফল কত, ঠিক আছে? তো আমার ক্লাস আজকে শেষ। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরের ক্লাসটা নেবে মাহমুদুল হাসান স্যার, ফিনান্স এন্ড ব্যাংকিং, ঠিক আছে? ক্লাস অ্যাটেন্ড করতে পারো, মনোযোগ দিয়ে দেখো। আর ক্লাসগুলো রেগুলার অ্যাটেন্ড করবে, কারণ এই বছর করোনার কারণে আর স্কুল মনে হয় খুলবে না। এই বছর কবে খুলবে তারও গ্যারান্টি। তোমরা নিয়মিত অ্যাটেন্ড করবে আর তোমরা ক্লাসে রেসপন্স করার চেষ্টা করবে, ঠিক আছে? আর স্টার্ট ভিডিওটা দিয়ে রাখবে আর আনমিউট করে বলতে পারো। পারলে উত্তর দিবে, না পারলে না। আর ভুল উত্তর দিলে কোনো সমস্যা নেই, ছাত্ররা তো ভুল করবে, ঠিক আছে? এখানে লজ্জা। ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। পরের ক্লাসে অ্যাটেন্ড করবা, ঠিক আছে?